লেভেল আছে, লেভেল 1, লেভেল লেভেল 4 পর্যন্ত যদি পারবে। জাপানে 4 দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের সফর শেষে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দীর্ঘ 3 দিন রাষ্ট্রীয় সফরে জাপানে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ তিনি দেশে ফেরলেন। দেশে ফেরার পরপরই আগামী নির্বাচন ও ফ্যাসিবাদী শেখ হাসিনার বিচার কার্য শুরু নিয়ে তিনি সরাসরি অ্যাকশনের ঘোষণা দিলেন। আসুন আমরা জানবো ডক্টর ইউনূস জাপান থেকে বাংলাদেশের জন্য কোন কোন উন্নয়ন ও অগ্রবর্তী সিদ্ধান্ত নিলেন এবং নির্বাচন নিয়ে বিএনপি সেনাপ্রধান ওয়ার্কার সহ দেশবাসীকে কি বার্তা দিলেন জাপান ফেরত শেষে, বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। জাপান যাওয়ার প্রসঙ্গ, তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, এই বিশেষ লেভেল 4 পর্যন্ত যে পারবে তাকে ওটা পাস করলে নিয়ে যাবে, ঠিক আছে, বিষয় না। কাজে আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে জাপানি ভাষা শিক্ষক আর চলে যাক সেখানে, তারা বলতেছি নিয়ে যাবে। তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো। আমি যে প্রথমে আমরা 1 লক্ষ ছেলে মেয়ে টার্গেট করব এবং ওদেরকে বলবো শিক্ষক দাও, অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে জি স্যার দিতে পারে, যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো। ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে, আস্তে আস্তে একটা শুরু হবে। এবং একবার শুরু হলে বলছি আর থামবে না, যত দিতে পারেন আমরা দিতে থাকবো। আপনাদের সংখ্যা আমি 1 লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি, 1 লক্ষ টার্গেট করে। 1 লক্ষ তো রাতারাতি হবে না, আমরা শুরু করবো হয়তো 200-500 দিয়ে শুরু করবো, আস্তে আস্তে আরো 1000 হবে, লাখ হবে, ইত্যাদি ইত্যাদি যাবো। এইটাও আরেকটা সুযোগ, শুধু একটা ভাষা শেখা এবং তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে। ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের সফর শেষে, আর দেশে পা দিয়েই একটা সুসংবাদ পেয়েছেন। আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি। বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো যখন একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে চাপ প্রয়োগ করছে, তখন সেই চাপে আরো চাপ তৈরি হয়ে গেছিল যখন জামাত ইসলামের আমির তিনি বলছিলেন জুনের মধ্যেই নির্বাচন হতে হবে, পারলে এর আগে, তবে ডিসেম্বরে সরাসরি তারা বলেনি। একটা অস্থিতিশীল পরিবেশ তখন আরো বড় আকার ধারণ করলো। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কেই প্রোগ্রামে গিয়ে তিনি যে বক্তব্য দিয়ে আসলেন, সেই বক্তব্যে একটা ওয়ার্ড লাইন আপ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আর সেই ওয়ার্ড লাইন আপ নিয়েও কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটা মেসেজ আছে। তিনি বলছিলেন যে প্রথমে হবে সংস্কার, তারপরে হবে বিচার, তারপরে হবে নির্বাচন। 3টা সিরিয়াল মেনটেন করেছেন। সংস্কার এখনো শেষ হয় নাই, চলমান, তারপর বিচার আওয়ামী লীগের, তারপর হচ্ছে নির্বাচন। আগামী বছর জুনের পর একদিনও সরকার থাকবেন না এতটুকু আশ্বস্ত করলেও আগামী এই অল্প সময়ের মধ্যে বাকি 2টা কাজ যেটা, এই 2টা কতটুকু কমপ্লিট করতে পারবেন। তবে আমার ধারণা পরিস্থিতি বদলাতে যাচ্ছে। তবে কেউ কেউ বলছেন জামাতের এমন বক্তব্যের ভ্যালুই বা কতটুকু, তারা তো তাদের এখনো যে নির্বাচনের যে নিবন্ধন, দলীয় নিবন্ধন, সেইটাই ফিরে পায়নি। এনসিপির তো নাই, বিএনপি এখন নিবন্ধন আছে, তারা তো ভাই ইলেকশন করবে কারণ তারা সব দিক থেকে রেডি। দর্শক, বিচারের আগে নির্বাচন হবে না। জামাতের এক বড় নেতা যিনি আছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যে অনেকটাই তোলপাড় এই মুহূর্তের রাজনীতির মাঠ। তিনি বলছেন যারা নির্বাচন চায়, সংস্কার চায় না, দ্রুত নির্বাচন চায়, তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক। বিগত নির্বাচন প্রমাণ করেছে বিচার এবং সংস্কার কতটা জরুরি। তারপর হচ্ছে যে বিচার এবং সংস্কার ছাড়া দামি নির্বাচনের কোনো প্রয়োজন নেই। তাই সংস্কার এবং বিচার, আগে সংস্কার, এরপর বিচার, এরপরে হচ্ছে নির্বাচন। বিচারের আগে কোনো নির্বাচন হবে না। তিনি আরো বলেন বিচারের নামে যারা অবিচার করেছে, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে, তাদের বিচার হওয়া দরকার। বিচারের আগে নির্বাচন হবে না, সংস্কার এবং বিচারের পরেই
নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না। তো আমরা ডক্টর ইউনূসের কথা শুনে জামাত কথা বলে নাকি জামাতের কথায় ডক্টর ইউনূস কথা বলে, এইটাও একটা প্রশ্ন অনেকেই বলছেন, কারণ এই ওয়ার্ড লাইন আপ গুলো সেম, এনসিপি ঠিক সেম লাইন আপে এই কথাগুলো বলেছে। এখন এটা ডক্টর ইউনূসের জন্য কিভাবে পজিটিভ হচ্ছে? পজিটিভ ওই জায়গা থেকে হচ্ছে যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে এনসিপি এবং জামাত অ্যাজ এ টিম হিসেবে কাজ করছে। সো এই টিমটার পাশাপাশি ইসলামিক দলগুলো একটা বড় টিম হিসেবে কাজ করছে। তো এই যে সমর্থনটা, এইটা বিএনপিকে থামাই দিতে মোটামুটি লেভেলে একটা ভূমিকা রাখবে। কিন্তু যদি শুধু এনসিপি হইতো, এটা ফুয়ের সাথে উড়া যাবে বিএনপির, এটা কিন্তু বাস্তব। কিন্তু রাইট নাও বিএনপির যে নির্বাচনমুখী অ্যাক্টিভিটি, জনাব তারেক রহমান বলছিলেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন করা যায়। সেইখানে নির্বাচন ইস্যুতে এই মুহূর্তে যে উত্তেজনা একটা ছড়িয়ে পড়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে গিয়ে বিএনপি একমাত্র দল নির্বাচন চায় বলার পরে দেখা গেল যে অনেকগুলো দল সেই মার্চ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন, তারা সামনে আসলেন। বিএনপি বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিএনপিকে ছোট করেছেন, খাটো করেছেন। তো এই পরিস্থিতিতে দেশে আসবেন, একটা তো টেনশন আছেই, যাই সেই পরিস্থিতি আবার কোন দিকে যায়, ওদিকে ইশরাকের ভেজাল, এদিকে সচিবালয়ের ভেজাল, এগুলো পেন্ডিং। তো এর মাঝখানে জামাতের আমিরের এই ভূমিকা, এটা অবশ্যই ওনার জন্য পজিটিভ। তবে এটা কি ওনাদের দলীয় বক্তব্য নাকি অধ্যাপক মুজিব সাহেবের ব্যক্তিগত বক্তব্য, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তারপরেও কিছুটা সুবাতাস বইছে। ভালো থাকবেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনূস ও বিএনপির ভিতরে নতুন ধরনের সংঘাতের তৈরি হয়েছে, যার ফল হয়তোবা যে কারু ক্ষতিকরের মাধ্যমে সমাধান আসতে পারে। তবে এই নির্বাচন নিয়ে কেন এত বিএনপি মরিয়া হয়ে পড়েছে, এটাই এখন আন্তর্জাতিক প্রেক্ষাপট অনুযায়ী অনুসন্ধানের বিষয়। মূলত এটা শেখ হাসিনার বাস্তবায়িত এজেন্ট নাকি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেই লড়াকু হয়ে পড়েছে বিএনপি? আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। এখন শুধু বাকি আছে বিএনপির বলা হাসিনার মতো যে ইউনূসকে পদ্মায় দুটা চুয়ান দিয়ে আসো, দুইবার চুয়াবা কিন্তু মরে না যায়। যে নির্বাচন নিয়ে ভারত এক্স্যাক্টলি যা বলছে, একই কথা বিএনপি, একই কথা বাংলাদেশের আর্মি চিফ বলছেন। ছাত্ররাও যেটা করেছে তারা দল করতে পারেনি। এবং তার চেয়ে বড় কথা হলো যে কোনো ছাত্র নেতার নামে দুর্নীতির অভিযোগ উঠছে, এটাও খুব দুর্ভাগ্যজনক। আমরা যদি বিএনপির দিকে তাকাই তাহলে দেখবো যে বিএনপি এখন যে ভাষায় কথা বলছে ডক্টর ইউনূস সম্পর্কে, সেই ভাষার সাথে হাসিনার ভাষার কিন্তু খুব একটা পার্থক্য নাই। তো এই ধরনের ভাষা তারা ব্যবহার করছে, তারা বলতে চাচ্ছে বর্তমান সরকারের সাথে নাকি শেখ হাসিনার সরকারের তুলনা চলে। আমি মনে করি এটা বিএনপির পক্ষ থেকে এক ধরনের অকৃতজ্ঞতা। কারণ শেখ হাসিনার সরকারের সময় হলে, আমি আমার কথা বলি, বিএনপিরটা আমি বাদই দেই, কৃতজ্ঞতা যার যার ব্যাপার। আমি বাংলাদেশে আসতে পারতাম না, আমি আমার এই একেবারেই বয়োবৃদ্ধা মায়ের পাশে থাকতে পারতাম না। আমার মা এখন শয্যাশায়ী, কখনো তিনি আমাকে চিনতে পারেন, কখনো চিনতে পারেন না, এরকম অবস্থায় আছেন, এই বয়সে যা হয়। তো এই সময় যে আমি তার পাশে থাকতে পারছি, এটা আমি পারতাম না এই জুলাই বিপ্লব না হলে। আমি আমার দেশ আবার চালু করতে পারতাম না, আমার দেশের এতগুলো সাংবাদিক আবার চাকরি ফিরে পেতেন না। এবং তারা যে আনন্দের সাথে এখন আবার সাংবাদিকতায় ফিরে আসতে পেরেছেন, সেই আনন্দ আপনি বাংলাদেশে আসলে দেখতে পেতেন আর কি। তাদের চোখে মুখে সর্বক্ষণ আনন্দ যে তারা আবার পত্রিকায় কাজ করতে পারছেন। তো এটার জন্য আমি কিন্তু কৃতজ্ঞ, আমার দেশ পরিবার কিন্তু কৃতজ্ঞ জুলাই বিপ্লবের কাছে, জুলাই বিপ্লবীদের কাছে। এখন বিপ্লবীদেরও অনেক ভুল হয়েছে। তো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিএনপি যে ভাষায় কথা বলছে প্রফেসর ইউনূস সম্পর্কে, কিংবা তারা শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করছে, এটাতে আমি অবাক হচ্ছি যে এই ভাষা তারা কিভাবে ব্যবহার করে, কিংবা বর্তমান সরকারকে কেমন করে তারা শেখ হাসিনার সরকারের সাথে তুলনা করতে পারে আমি জানি না। রাজনীতিবিদদের মন মানসিকতা আমি বুঝতে পারি না, কারণ আমি নিজে রাজনীতিবিদ নই। আর ৩ নম্বর পক্ষ যেটা এই লড়াইয়ের মধ্যে, তারা যে ছাত্র নেতারা যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল, তারাও ব্যর্থ হয়েছে গত 10 মাসে। তারা নিজেদের একটা ভালো করে দল গোছাতে পারে নাই, এবং তাদের যে অনভিজ্ঞতা এটা প্রতি পদে পদে দেখা গেছে। তাদের মধ্যে যে আদর্শিক বিরোধ আছে এটা দেখা গেছে। তারা ঠিক করতে পারছে না এখনো যে তারা তাদের আদর্শ হিসেবে কোনটাকে ধরে দেবে। আদর্শ হিসেবে তারা একটা মধ্যপন্থার দিকে বোধহয় থাকতে চাচ্ছে। তারা একটু ইসলাম প্রশ্নে মাঝে মাঝে তাদের কোনো নেতাকে একটু অস্বস্তিকর অবস্থায় দেখা যাচ্ছে। তারা আবার কেউ পোস্ট দিচ্ছেন, পোস্ট দিয়ে আবার পোস্ট মুছে ফেলছেন, আবার পোস্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছেন। এটাও একটা আশ্চর্য ব্যাপার যে বর্তমান সরকারের উপদেষ্টারা
কথায় কথায় পোস্ট দেন, স্ট্যাটাস দেন বিভিন্ন জায়গায়, ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে, তারা জানেন না যে উপদেষ্টার চেয়ারে বসে এগুলো করা যায় না। তো এই কমন সেন্স যাদের নাই তারা কিভাবে রাষ্ট্র চালাবেন? সুতরাং ছাত্ররাও যেটা করেছে, তারা দল করতে পারেনি। এবং তার চেয়ে বড় কথা হলো যে কোনো ছাত্র নেতার নামে দুর্নীতির অভিযোগ উঠছে, এটাও খুব দুর্ভাগ্যজনক। আপনি জানেন যে দুজন উপদেষ্টার সম্ভবত পিএসকে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের বিদেশ যাওয়ার উপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে দুদকের তরফ থেকে। তো সেটাও আমরা কিন্তু ভাবি নাই যে 10 মাসের মধ্যে এই সরকারের কোনো উপদেষ্টার অথবা তার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে। তো সব মিলে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে, এবং এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে যে আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বোধ করছি। এবং আরো দুর্ভাগ্যজনক হচ্ছে যে জুলাই বিপ্লবের যে ঐক্যে ফাটল ধরার সুযোগে কিন্তু বাংলাদেশে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা মাঠে নেমে পড়েছে। আমি দেখলাম যে কিছু বামপন্থী দল আজকে বিবৃতি দিয়েছেন ইউনূসের বিরুদ্ধে এবং বলতে গেলে বিএনপির পক্ষে। এই বামপন্থী দলগুলো কিন্তু ফ্যাসিবাদের সহযোগী ছিল। আজকে জাতীয় পার্টি মাঠে নামার হুমকি দেয় যে আগামীকাল থেকে তারা মাঠে নামবে। এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল। তো এই ফ্যাসিবাদের দোসর এই বামপন্থী দলগুলো, সিপিবি এবং এই জাতীয় দল যারা সারাক্ষণ দালালি করেছে হাসিনা এবং জাতীয় পার্টি, তারা নামার সাহস পাচ্ছে কারণ জুলাই বিপ্লবে ঐক্য আর নাই। আর আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে ভারত থেকে যে বয়ান দেয়া হচ্ছে নির্বাচনের ব্যাপারে, সেই বয়ান সাথে বিএনপির বয়ান এবং আমাদের সেনাপ্রধানের বয়ান মিলে যাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমি জানি না ভারত এটা ইচ্ছা করে করছে কিনা, সেটা আমার জানা নাই। কারণ হচ্ছে যে নির্বাচন নিয়ে ভারত এক্স্যাক্টলি যা বলছে একই কথা বিএনপি, একই কথা বাংলাদেশের আর্মি চিফ বলছেন। এমনও হতে পারে ভারত এটা বাংলাদেশের মিলিটারি প্রধান এবং বিএনপিকে বিতর্কিত করবার জন্য করছেন, হতেও পারে। আমি বলছি আর কি যে তারা হয়তো এগুলো বলে তারা বিতর্কিত করছেন বিএনপিকে, তারা বিতর্কিত করছেন সেনাপ্রধানকে এবং বাংলাদেশের ফাটলটাকে আরো বিস্তৃত করছেন। তো এই অবস্থার মধ্যে এই যে মুখোমুখি অবস্থান, মানে এখন শুধু বাকি আছে বিএনপির বলা হাসিনার মতো যে ইউনূসকে পদ্মায় 2টা চুয়ান দিয়ে আসো, 2বার চুবাবা কিন্তু মরে না যায়, এরকম বলাটা শুধু বাকি আছে মনে হচ্ছে বিএনপির তরফ থেকে। এছাড়া যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে, তাকে সুৎখর বলা হচ্ছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে শেখ হাসিনা তাকে সুৎখর করে গাল দিতেন এবং মোটামুটি বয়ান খুব কাছাকাছি চলে গেছে আওয়ামী লীগ এবং বিএনপি। এবং এইদিকে আবার প্রফেসর ইউনূসের আমি একটু সমালোচনা করতে চাই যে তিনি জাপানে গিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা না বলাটা ওনার সমীচীন হয় নাই। এবং তিনি যে বলেছেন একটি দল শুধু নির্বাচন চাচ্ছে, অন্যরা নির্বাচন চাচ্ছে না, এই বক্তব্যটা হয়তো তিনি বিরক্ত হয়ে বলেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা চেয়ারে বসে ওনার বিরক্তিটা পাবলিক করাটা সমীচীন হয় নাই। কাজেই এই অবস্থার মধ্যে প্রফেসর ইউনূস আগামীকাল ফিরে আসবেন এবং ফিরে আসলে পরে বোঝা যাবে যে কোন দিকে গড়াচ্ছে। তো মাহমুদ ভাই ধরেন এখন দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।